ছানিটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স, একটা লেন্স আছে, ক্যামেরায় যেরকম একটা লেন্স থাকে সেরকম আমাদের চোখেও একটা লেন্স আছে, এবং সেই লেন্স দিয়ে আমরা দেখি, ওটা দিয়ে আমরা অটো ফোকাস করি, যে দূরেরটাও দেখা যায় কাছেও দেখা যায়। 40-এর পর কিন্তু সেই অটো ফোকাস মেকানিজমটা কমে যায়, যেটাকে আমরা চালসে বলি। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের স্টুডিওতে আমরা আরও একবার পেয়ে গিয়েছি দিশা আই হসপিটালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে। এবং আজকের বিষয়টা কি? ছানি। আমরা জানি যে ছানি অপারেশন 60 হলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের করাতে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক কম বয়সী মানুষদের মধ্যেও কিন্তু ছানির প্রকোপ দেখা দিচ্ছে। এটা কেন, কি বিষয়, এই বিষয়ে আজকে সবকিছু আমরা জেনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে। নমস্কার ডক্টর ভট্টাচার্য। নমস্কার, আবার পালস টিভির সবাইকে দিশার সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, আজকে আমরা ছানি নিয়ে কথা বলবো। তো সৃজিতা আমাদের প্রশ্ন করলো যে ছানি আজকাল একটু অল্প বয়সে ও লক্ষ্য করছে। তুমি একদমই ঠিক কথা বলেছ, কারণ আমরা দিশার এই 20টি শাখার মাধ্যমে আমরা বছরে পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখ ক্যাটারাক্ট অপারেশন করি। তো ইট ইজ কোয়াইট আ বিগ ডেটা, যেখানে 6.5 লাখ ক্যাটারাক্ট পশ্চিমবঙ্গে হয়, তা মোটামুটি আমরা 20% করি। তো আমরাও দেখছি যে আমাদের আগে যে অ্যাভারেজ এজ ছিল সেটা ওয়াজ অ্যারাউন্ড 67, which has now come down to almost 61, 62. এটা দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে যে লাইফস্টাইল ইস্যুস, যে ডায়াবেটিস স্পেশালি ইজ আ বিগ কজ অফ আর্লি ক্যাটারাক্টস, এবং ডায়াবেটিক আই ডিজিজ মানে ক্যাটরাক্ট তার মধ্যে একটা, কিন্তু রেটিনার প্রবলেমসও কিন্তু আমরা দেখছি উত্তর বৃদ্ধি পাচ্ছে। তো ডায়াবেটিস অ্যাজ সাচ ইন মেডিকেল প্রফেশন, ডায়াবেটিসের প্রকোপটা কিন্তু অনেক বেশি। প্রাইমারিলি আমার মনে হয় যে একটা কারণে বোধহয় ক্যাটরাক্টটা হচ্ছে, আর আরেকটা কারণ আমার মনে হয় ইজ আর্লি অ্যাডপশন। কারণ লোকেরা এখন 60 ঊর্ধ্বে লোকেরা বেশিরভাগই কিন্তু মানে সব রকম কাজকর্ম করতে হচ্ছে, ছেলেমেয়েরা নেই, কাজের হেল্প, ডোমেস্টিক হেল্প কম, তো তাদের আউটডোর অ্যাক্টিভিটিসও করতে হচ্ছে এবং লাইফ এনজয় করছে সো টু সে। তো তারা অনেক কম ছানিতেও অপারেশন করাচ্ছে। আমাদের ভিশন যেমন আমাদের বয়সটাও কমছে, সেরকম আমরা আরেকটা জিনিস মাপি যে ভিশন অ্যাট অপারেশন। তো ভিশন অ্যাট অপারেশন, যেখানে আগে হয়তো 2 লাইন কি 3 লাইন কম দেখলে অপারেশন করতো 618 কিংবা 612, সেটা কিন্তু এখন অ্যাভারেজে নেমে এসছে 6-9 পার্ট, মানে জাস্ট নিচের একটা লাইন কি 1.5 লাইন কম দেখছে, তখনই সে বলছে যে না, করে দিন, আমার এটা তো বাড়ছে, আমাকে তো করাতেই হবে, আমি আগে করালে আগে ভালো দেখবো। তো এই ব্যাপারটাও একটা কারণ বটে। আগে যেটা হতো বলতো যে ছানি পাকবে তারপর আমি অপারেশন করাবো, এখন কি মানুষ সেটা ওইটার উপর আর রাখছে না, যে এখন অন্তত শহরতলিতে তোমার প্রশ্নটা একদমই ঠিক। শহরতলিতে আমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছি, এবং তার সাথে ফেসিলিটেশনগুলিও ডিপেন্ড করে, যে এটা ফেসিলিটেটেড অপারেশন মানে তার কোনো ইন্স্যুরেন্স কিংবা অন্য কভারেজ আছে কি না, তারা একটু আগে করিয়ে নেয়। যাদের একদম ঘাটের পয়সা খরচা করে করতে হয়, তাদের আর্থিক সচ্ছলতার ওপর ডিপেন্ড করে। সেই হিসেবে গ্রামের দিকে একটু সার্জারিটা পরে হয়, তাদের একটু দেখার প্রয়োজনীয়তাটাও শহরের লোকের থেকে একটু কম। এই গাড়ির মধ্যে তো ক্রিস ক্রস জিগজ্যাগ ওয়াকিং করতে হয় না, যে ওয়াকিং করে রাস্তা ক্রস করতে হয় না। তো সেই সব মিলে যেটা মূল দাঁড়ায় যে এইসব ডিমান্ডসের জন্য অপারেশন বাড়ছে, এবং অল্প ভিশনেও লোক আজকাল অপারেশন করাচ্ছে, এবং লোকেরা এটা বুঝতে পেরেছে যে
মানে ক্যাটরাক্ট অপারেশনের ইন্ডিকেশনটা পাল্টে গেছে, যে ক্যাটরাক্টটা বাড়ছে, আমি ক্রমশ কম দেখছি, এটাই অপারেশনের কারণ। আগে যেমন আমরা ক্যাটরাক্ট অপারেশনটাই এভাবে হতো যে আমরা গোটা ছানিটাই বার করতাম, তো সেইটা যেমন একটা পাকা আম আমাকে পাড়তে হচ্ছে, তো আমটা পেকে গেলে পাড়তে সুবিধা, গাছটার ওপর ডাল টালে টান পড়বে না। কিন্তু এখন আমাদের উল্টো, আমরা আমটাকে গুঁড়ো করে ফেকো ইমালসিফিকেশন, যেটা সবাই শুনে থাকবে ফেকো ফেকো বলে, তো আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে ক্যাটরাক্টটা চোখের ভেতরে ইমালসিফাই করে সাক করে আনি। তো যত কম ছানি তত কম এনার্জি ব্যবহার হবে ওটাকে ইমালসিফাই করতে। তো যত আগে করা যায়, যদি ছানি বাড়ছে তো করতে হবে, তো যত কম এনার্জি দিয়ে ওটাকে ইমালসিফাই করে বার করা যায়, ইট ইজ ইয়েট মোর সেফ ফর দি আই। তো এইটাও ডক্টরসরাও কিছুটা পেশেন্টদেরকে বোঝান এবং ইনফ্লুয়েন্স করেন, যে যেখানে ক্যাটরাক্ট বাড়ছে এবং এটা সত্যিও, যেখানে অপারেশন করতে হবে সেখানে কম, মানে ছানিটা বেশি শক্ত হয়ে যাওয়ার আগেই অপারেশন করা উচিত। কম এনার্জি লাগবে, কম চোখে ডিস্ট্রাকশন হবে। অ্যাকচুয়ালি ছানি জিনিসটা কি, আর এটা কি সবারই হবে, মানে নাকি অনেকেই আছে যাদের কখনোই ছানি হলোই না সারা জীবনে? ছানিটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স, একটা লেন্স আছে, ক্যামেরায় যেরকম একটা লেন্স থাকে সেরকম আমাদের চোখেও একটা লেন্স আছে, এবং সেই লেন্স দিয়ে আমরা দেখি, ওটা দিয়ে আমরা অটো ফোকাস করি, যে দূরেরটাও দেখা যায় কাছেও দেখা যায়। 40-এর পর কিন্তু সেই অটো ফোকাস মেকানিজমটা কমে যায়, যেটাকে আমরা চালসে বলি। 40-এই তখন চালসে। থেকে চশমা পড়তে হয় কাছেরটা দেখার জন্য, যাদের দূরে কোনো পাওয়ার নেই। আর ঠিক সেরকমভাবে 60 ঊর্ধ্বে, যেমন একটা কাঁচ যদি আমরা অনেক দিন জানলায় লাগানো আছে, সে অস্বচ্ছ হতে শুরু করে, আবার একটা পাল্টে নতুন কাঁচ লাগাতে হয় অনেক সময়। তো ঠিক সেরকমভাবে এই অস্বচ্ছতাটা কিন্তু বয়সের সাথে সবার আসবে, সবার পলিউশনও কি আসবে। অনেকটা তার জন্য দায়ী? না, পলিউশন তো আর চোখের ভেতরে ঢুকবে না। হ্যাঁ, আমরা কি খাই না খাই সেটার উপর অনেক রিসার্চ হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এখন ক্যাটরাক্টটা একটা এমন সহজলব্ধ সলিউশন, যে এটার পেছনে কিন্তু আর বেশি রিসার্চ অ্যাক্টিভিটি হচ্ছে না। লেট আস আন্ডারস্ট্যান্ড যে ইট ইজ অ্যান এজিং ফেনোমেনন, অ্যান্ড হ্যাঁ, কিন্তু ভারতবর্ষ ইজ, যেমন আমরা ডায়াবেটিক ক্যাপিটাল বলি, ভারতবর্ষ ইজ দ্য লিডার ইন ক্যাটরাক্ট সার্জারি। আজকে পুরো ইউরোপ, পুরো আমেরিকা, পুরো চায়না মিলিয়ে যা ক্যাটরাক্ট অপারেশন হয়, তার চেয়ে বেশি ক্যাটরাক্ট অপারেশন ভারতবর্ষে হয়। 90 লাখ ক্যাটরাক্ট অপারেশন হয়। সো ভারতবর্ষ চোখের চিকিৎসা এবং এই দিকটায় আমরা অনেক এগিয়ে গেছি, মানে অ্যাডপশন নিশ্চয়ই ভালো রেজাল্টস হচ্ছে, তাই জন্যই তো অ্যাডপশন হচ্ছে। কি কি প্রিকশন নিতে হবে মানে সার্জারির পর? সার্জারির পর দেখো, ওইটাই যেহেতু এখন আমরা ফেকো ইমালসিফিকেশন করা হয়, তো ওই যে ফেকোর ইমালসিফাই করার জন্য যে প্রোবটা ঢোকানো হয়, যে টিপটা ঢোকানো হয়, সেটা কিন্তু 2 মিলিমিটার। সুতরাং ইনসিশনটা হয় 2.2 মিলিমিটার, 220 মাইক্রনস। তো ওইটুকুই কাটা। হ্যাঁ, তো সেটার মধ্যে দিয়ে ওই ছানিটাকে আমরা ইমালসিফাই করি, সাক করে বার করে আনি, এবং একটা ফোল্ডেবল লেন্স, যেটা ওই 2.2 মিলিমিটার ইনসিশন দিয়ে ঢুকে চোখের ভেতরে প্রতিস্থাপিত হতে পারে, এরকমভাবে অপারেশনটা পারফর্ম করা হয়। দ্য জেনারেল সার্জিক্যাল টাইম ইজ অ্যারাউন্ড 10 মিনিটস। তো এই জন্য, মানে যেটা তুমি জিজ্ঞেস করলে যে অপারেশনের পর কি কি করতে পারবে, ইনফ্যাক্ট সব কিছু করতে পারবে। আমাদের পেশেন্টদের বলে দিলে ওরা পরদিন থেকে স্নান করবে না। হ্যাঁ, ওটা একটা অভ্যেস হয়ে গেছে, এবং এখনও আমরা শীতে প্রায় ডবল অপারেশন করি গরমের থেকে। ওই 6 মাস, ওই 4 মাস আমাদের ছুটি নেই, মানে পুজোর পর থেকে আপ টু মার্চ আমাদের কাজের অ্যাক্টিভিটি বেশি থাকে। এটা এখনও এই চিন্তাধারাটা, মাইন্ড ব্লকটা যায়নি। বাট এনিওয়ে, আমার মনে হয় যে যে কোনো সময় ক্যাটরাক্ট অপারেশন করা যায়। ইনফ্যাক্ট গরমকালে বরং দুদিন একটু বাড়িতে বসে থাকলাম, তাতে আর একটু শান্তি পাওয়া যায়।
রোদে বেরোতে হলো না। কিন্তু অ্যাকচুয়ালি পরদিন থেকে অনেকের ধরুন বাড়িতে একজন অসুস্থ পেশেন্ট আছে, তাকে দেখাশোনার তার দায়িত্ব, উনি ভাবেন যে আমি অপারেশন করলে তাহলে ওনাকে কে দেখবে। আজকাল সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে ফ্যামিলি কম্পোজারগুলি ওরকম হয়ে গেছে। তা আমি তাদেরকে সাহস দিতে চাই যে আপনি করে আপনি পরদিন থেকে কিন্তু আপনার অসুস্থজনকে সেবায় আবার লেগে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই তাতে। আপনি লেন্সের কথা বলছিলেন, তো বাজেটে তো ইন্ডিয়ান এবং বিদেশি দু রকম লেন্সই রয়েছে। প্রচুর যারা ক্যাটারাক্ট সার্জারি করাচ্ছেন তাদের মধ্যে একটা কনফিউশন হয় যে আমরা কোন লেন্সটা ইউজ করব, বিদেশি নাকি ভারতীয়, কোনটা বেশি ভালো হবে, কোনটা আমার ব্যয় সাপেক্ষ হবে। তো এই বিষয়টা যদি আমাদের একটু বলেন। এটা তুমি একদম দারুণ প্রশ্ন করেছো, কারণ এই প্রশ্নটা নিয়ে মানে এখন আমি 1 বছর আমি অপারেশন করি না, তা আমাদের হাসপাতালে আমার যে পুরনো পেশেন্ট যাদের ওরা অন্য কারণ সার্জনকে দিয়ে করাচ্ছে, তারা সবাই উঠে এসে ওই একটি প্রশ্ন জিজ্ঞেস করে কোন প্যাকেজটা নেব বলুন তো। তা এখন আগে যেমন আমি বললাম যে আমরা আজকে মানে 4 জনের যদি পৃথিবীতে অপারেশন হচ্ছে, তো একজন তার মধ্যে ইন্ডিয়ান কিংবা একজন ইন্ডিয়ান সার্জন অপারেশন করছে। সো উই ডু 25% অফ দ্য ওয়ার্ল্ডস ক্যাটারাক্ট সার্জারিজ। তো সাথে সাথে অন্য জিনিসগুলিও ইমপ্রুভ করছে। ইন্ডিয়া যেমন ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, সেরকম কিন্তু ইন্ডিয়ান লেন্সেসগুলিও এখন আগের থেকে অনেক ভালো। আগে এটা একটু স্টিগমাটাইজ ছিল, এবং সত্যি কথা বলতে দ্য স্ট্যান্ডার্ডস ওয়্যার নট আপ টু দ্য মার্ক, বাট নাও দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাকচুয়ালি ইনভেস্টেড প্রপারলি, অ্যান্ড ইন্ডিয়ান লেন্সেস ইজ নো ওয়ে ইনফিরিয়ার টু our foreign counterparts. হ্যাঁ, ফরেন লেন্সেসে ওদের ইনোভেশন সাইকেলটা খুব স্ট্রং, কিন্তু ওদের ইনোভেশন সাইকেলটা আবার হ্যাম্পার্ড এই জন্য যে এফডিএ কিংবা সি এই নতুন কিছু আসলে ওদের রেগুলেটরি কমপ্লায়েন্সটা এত হাই যে দে স্পেন্ড আ লট অন দ্যাট, এবং সেটা ওই নতুন লেন্স থেকে যখন রিকভার করতে হয় তো ন্যাচারালি লেন্সগুলির কস্ট অনেক বেড়ে যায়। কিন্তু সেই লেন্সটাই আবার ইন্ডিয়াতে অনেক কম দামে 1/4 অফ দ্য কস্টে পাওয়া যায়। আমি বলবো যে ইফ ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বায়ার, you would choose an Indian lens with higher features. Now এই higher features বলতে আমি কি বোঝাচ্ছি, এখন কিন্তু দ্য হোল গোল ইজ ক্যাটরাক্টে আগে গোল ছিল যে আমি ক্যাটরাক্ট অপারেশন করব, উনি প্রায় দেখতে পারছিলেন না, ওনার দৃষ্টি ফিরে পাবে। এখন দৃষ্টি ফিরে পাওয়াটা নয়, এখন হচ্ছে ভিশন এনহান্সমেন্ট, আরও কত ভালো দেখা যায়। চশমা ছাড়া কি করে দেখা যায়, চশমা ছাড়া আমি দূরেরও দেখব কাছেরও দেখব। তো সেখানে কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশন লেন্সেস বেরিয়েছে, যে দূরেও দেখা যাবে কাছেও দেখা যাবে। এই লেন্সেসগুলি সবচেয়ে এক্সপেন্সিভ। তারপরে হচ্ছে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, যে আমি এখানে তোমার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি এই গ্লাসটাকে অত পরিষ্কার দেখছি না, কি কাপটাকে অত পরিষ্কার দেখছি না। এই ইন্টারমিডিয়েট কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিস্টেন্স। ইভেন আমরা স্ক্রিনটাও কিন্তু ইন্টারমিডিয়েট রাখি। কিংবা ধরো আমরা কাছে একটা কুকিং করছি, একটা চপ করছি কিছু, সেটা আমি চশমা ছাড়া দেখতে পারলে কতটা সুবিধা। রান্নার সময় চশমা পরাটা ইজ ভেরি ডিফিকাল্ট, যে সবাই আজকাল নিজেরা শখ করেও রান্না করেন, তো ছেলেরাও খুব করে দেখছি। তো হ্যাঁ, ওইগুলি এইসব করতে গেলে ওই ইন্টারমিডিয়েট অ্যাক্টিভিটি, কি গাড়ি ড্রাইভ করছে, গাড়ির প্যানেলটা কি, যারা পাইলটস তাদের ওপরে আশেপাশে সব কিছুই দেখতে হয়। সো ইন্টারমিডিয়েট ভিশন হ্যাজ বিকাম আ মোর ইম্পর্টেন্ট। তো এই ইড অফ লেন্সেস আর অ্যানাদার গ্রুপ। আমাদের চোখে যেমন আমরা লেন্স দিয়ে লেন্সটা যখন প্রতিস্থাপন করছি, স্পেরিক্যাল পাওয়ারটা তো ঠিক করা হয়ই, যে কারুর মাইনাস পাওয়ার রয়েছে অনেক হাই, -8 -9, তার কিন্তু অপারেশনের পর কোনো ওই -8 লাগবে না, আচ্ছা, 0। তো কিংবা কারুর প্লাস পাওয়ার রয়েছে অনেক দূরেও, কাছে তো সবারই প্লাস পাওয়ার থাকে, সেটাও লাগবে না। তারপরে ওগুনি তো স্পেরিক্যাল কারেকশন গেল, কিন্তু আরেকটা লেন্স হচ্ছে টোরিক লেন্স।
যে আমাদের যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে হুম সেটাও কারেক্ট করা যায়। হুম তো এই সেম ন্যাচারালি অপারেশনের হ্যাঁ ওই সবগুলোই লেন্সটাই, ঠিক হয়ে যাচ্ছে। তো একটা লেন্স হলো একটা মোনোফোকাল, হুম যে মোনোফোকাল পাওয়ার ঠিক করলাম, আরেকটা হচ্ছে টোরিক, টোরিক পাওয়ার মোনোফোকাল টোরিক, এরপরে আসলো ইন্টারমিডিয়েট মানে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, তারপরে হলো কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশন, যে দূরেও দেখতে পারবো কাছেও দেখতে পারবো। খুব সহজভাবে বোঝাই, যে কিছু ছবি দেখবে এসএলআর ক্যামেরায় তোলা, তোমার মুখটা খুব শার্প কিন্তু পেছনে ওই দরজা টরজাগুলি ব্লার্ড। ব্লার হয়ে গেছে। হ্যাঁ, বিকজ ইফ আই হ্যাভ টু ফোকাস ইয়ার ফেস হুম প্রপারলি, হুম যারা শ্যুট করছেন আমাদের টিম তারা জানবেন যে মুখটা পরিষ্কার কিন্তু পিছনটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার ব্লার্ড হয়ে যায়। একদম। কিন্তু ধরো আজকাল যে ক্যামেরাতে এমনি ফোনে যে ছবি ওঠে হুম ওটা কিন্তু মোরলেস সেম, দূরেও অতটা পরিষ্কার নয় কাছেও এতটা পরিষ্কার নয়, কিন্তু সবটাই ওই মোটামুটি পোর্ট্রেট পরিষ্কার। মোডটা যেটা আছে ওটা দিয়ে তো আমরা এগুলো করতে পারি। এক্স্যাক্টলি। তো লেন্সগুলিকে ওইভাবে ডিজাইন করা হয় এক্স্যাক্টলি। সো দ্যাট ইউ আর কমফোর্টেবল, দের ইজ এ কম্প্রোমাইজ। হুম একটা এসএলআর এ যেই ক্লিয়ারিটি ওই পয়েন্টে পাওয়া যাবে হুম সেটা কিন্তু মোনোফোকালে ইফ ইউ ওয়ান্ট রিয়েল ক্লিয়ার ভিশন ফর আ পার্টিকুলার পয়েন্ট দেন দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু তুমি যদি জেনারেলি ভালো দেখতে চাও হুম দেন কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশন হুম lenses should be a very nice choice. এবং একবার ছানি হয়ে গেল সেই চোখে কি আবার হতে পারে? হয় মানে ছানিটা ঠিক নয়, আমি যেরকম বলছিলাম যে আমরা ইমালসিফাই করি, তো হুম মানে ক্যাটরাক্টটাকে ইমালসিফাই করে সাক করে বার হুম, করা হয়, হুম। কিন্তু আমরা পোস্টিরিয়ার ক্যাপসুল যেটা কিন্তু স্বচ্ছ, হুম মানে আমের আঁঠিটা বার করে ফেললাম, আঁশটা বার করে ফেললাম যেটা আমরা খাই, হুম কিন্তু ছিলকাটা রেখে দিলাম, হুম ওই ছিলকাটার মধ্যেই কিন্তু আমরা লেন্সটা প্রতিস্থাপন হুম করি। হুম বুঝতে পেরেছো? এখন সময়ের সাথে ওই ছিলকাটা একটু মোটা হয়ে যেতে পারে, হুম যেটাকে আমরা পিসিও বলি, পোস্টিরিয়ার ক্যাপসুল ওপেসিফিকেশন। তো সেটাকে আমরা লেজার দিয়ে, জাস্ট একটা লেজার দিয়ে 3-4টে আলো দেওয়া, মানে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাত বাড়া এবং মানে স্নানও করা যাবে, সব কিছুই করা যাবে, ওটা জাস্ট 4টে লেজার দেওয়া, হুম এইটা করলেই হয়ে যায়, ওইটুকুটাই হয়। মানে আবার ছানি বলে, কিন্তু কেউ বলে লেন্সে ময়লা পড়েছে, হুম ব্যাপারটা আমি সাইন্টিফিক্যালি বুঝলাম, সহজভাবে একটু ময়লা পড়েছে পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু তাহলে আমাকে বছর বছর করতে হবে না, ওটা একবারই করতে হয় যদি কারোর করতে হয়। হুম। আর দুটো চোখে যদি একসাথেই হয়তো ছানি পড়ে, সেটাই পড়ে নর্মালি বোধহয়, দুটো চোখে একসাথেই ছানি পড়ে কি নাকি আলাদা আলাদা একটা চোখ ঠিক আছে আর একটা চোখে ছানি পড়লো, বা যদি এরকম হয় কারো দুটো চোখেই হয়েছে ছানি এবং দুটোতেই অপারেশন করতে হবে, একসাথেই কি করা হয় নাকি আলাদা আলাদা টাইম ফ্রেমে করা হ্যাঁ, হয়? তুমি খুব ইন্টেলিজেন্টলি প্রশ্নগুলি করছো কিন্তু, না সত্যি কথা, মানে একসাথে হলে তো ভালোই হতো, যেমন আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি ল্যাসিক টাসিক একসাথেই দুটো চোখে করি। এখানে যেটা এটা ইন্ট্রাঅকুলার অপারেশন, তো চোখের ভেতরে গিয়ে করতে হচ্ছে ব্যাপারটা, সেই জন্য একটা ইনফেকশন কম্পোনেন্ট একটুখানি হলেও 2.2 মিলিমিটার আমাদের কাটতে হচ্ছে। হ্যাঁ, স্যামলটেনাস ক্যাটরাক্ট সার্জারি আমাদের এখানেও হয়, যেমন বাচ্চাদের পেডিয়াট্রিক, ওদের যেহেতু অ্যানেস্থেসিয়া করে করতে হয়, তো আমরা দুটো চোখ একসাথেই করে দিই। হ্যাঁ, কিন্তু এবং দুটো আলাদা স্টেরিলাইজেশন চ্যানেলে আমরা সাইকেল করে দুটো ইনস্ট্রুমেন্টস একদম কমপ্লিটলি আলাদা, এই সেফটি প্যারামিটারটা আমরা রাখি, কিন্তু জেনারেলি আমরা একটা করি 7 দিন পর আরেকটা করি, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। মানে কেন বলছি, যে যেটুকুনি একটা ছোট ইনফেকশন রিস্ক প্যারামিটার আছে, যে সে 1 in 8,000 কি 1 in 10,000, আমি আমাদের হসপিটালের ইনফেকশন রেট কোট করছি, সেটাকে আমি যদি অমিট করতে চাই দেন দিস ইজ দ্য সেফেস্ট অপশন। আর তুমি যেটা জিজ্ঞেস করলে যে দুটো চোখে ছানি পড়ে, এবং সেটা মানে ছানি পড়েছে কিনা এটা আমরা বুঝবো কী করে, একটা হচ্ছে কি খুব কমন স্টার বাস্টিং হয়, যখনই একটা লেন্সে একটু অস্বচ্ছ হয় না তখন গাড়ির লাইটগুলি ছড়িয়ে যায়, আলোটা কম লাগে, কিন্তু এটা খুব একদিনে তো হয় না, আস্তে আস্তে হয়। ছানি এবং চোখের যে কোনো অসুখের আমি বলবো যে ধরার সবচেয়ে
সোজা উপায় হচ্ছে একটা অভ্যেস রাখা, সকালবেলা কিংবা বিকেলবেলা জাস্ট একবার ডান চোখে একবার দেখে নেওয়া, বাঁ চোখে একবার দেখে নেওয়া যে দুটো চোখে সমান দেখা যাচ্ছে কিনা। আর ছানি দুটো চোখে পড়ে, হুম। কিন্তু একটু তারতম্য থাকে, কোনোটায় আবছা বেশি হয়ে যাবে। কোনোটায় কম। পাওয়ারের ডিফারেন্স থাকলেও তো সেটা হয়, অনেক সময় সবসময় হ্যাঁ, তো দেখা যায় পাওয়ার, দুটো চোখে পাওয়ার সেম গ্লকোমা, হয় না। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এএমডি, যে যে কোনো কোনো ক্ষেত্রে। বয়সজনিত অসুখ কখনো দুটো চোখে এক রকম ভাবে হয় না, একসাথে আলাদা হয় হয়তো। আলাদা রকম হ্যাঁ, ভাবে। মানে একটা একটু বেশি, একটা একটু কম। কম। মানে খুব কমনলি গ্লকোমাতে যেটা আমরা দেখি, মানে খারাপ অসুখগুলি বলছি, যে যেগুলি হয়ে গেলে কিন্তু ওর কোনো রিভার্সাল নেই, যেটা হুম। হয়ে গেছে সেটা হয়ে গেছে, হুম। যেটা আছে সেটা আমরা ঠিক রাখতে পারবো। সেখানে দেখা যায় যে একটা চোখে কিচ্ছু দেখছে না, কিচ্ছু না, পুরো চোখটাই Blank। অলমোস্ট গন হুম। বাই গ্লকোমা। আরেকটা চোখে যখন সে কম দেখতে শুরু করলো, তখন সে রিয়েলাইজ করে আসলো আমাদের কাছে, আদার আইজ গন বাই দ্যাট টাইম। সে বুঝতেই পারেনি যে তার ওই চোখটাতে সে দেখতে এক্স্যাক্টলি, পাচ্ছে না। এবং তার জন্য এখনো আমাদের একদম পাকা পাকা ছানিও অপারেশন করতে হয়। হুম। কখনো ডিফারেন্সটা এত বেশি থাকে যে একটা চোখে একদম ছানি পেকে গেছে, কিন্তু অন্যটায় দিয়ে কাজ চলছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও তারতম্য হয়, হুম। একটা চোখে ডায়াবেটিসে পুরো ভিশনটাই এমন জায়গায় চলে গেছে যে ইনজেকশন লেজার দিয়ে আর ঠিক করা যাবে না, হুম। অপারেশন কিছু করে ঠিক করা মানে করা মুশকিল, আর এত অ্যাডভান্সড হয়ে গেছে। আরেকটা চোখে কম আছে, সেটা ঠিক তখন ধরে রাখা গেল। আগে আমরা দেখতাম যে ছানি কাটানোর পর চোখে ব্যান্ডেজ বেঁধে রাখা হতো, মানে ব্যান্ডেজ দিয়ে রাখা হতো, বলতো 15 দিন নিচু হওয়া যাবে না, আগুনের কাছে যাওয়া যাবে না। এই জিনিসগুলো কি এখনো রয়েছে, না এখন এগুলো একদমই, এগুলো তার কোনো অসুবিধা নেই? না না, ওই ওই বললাম, অল হুম। ট্রান্সলেটস টু দ্যাট 2.2 মিলিমিটার ইনসিশন। হুম। এখন যেমন ওই ইনসিশন কিংবা আমরা যে লেন্সটা প্রতিস্থাপন করার জন্য লেন্সের অ্যান্টিরিয়ার ক্যাপসুলে একটা 5 মিলিমিটারের গোল করি, ক্যাপসুলোরেক্সিস বলা হয়, হুম। এইগুলি কিন্তু লেজার দিয়েও করা সম্ভব। হুম। আমরা হাতে দিয়ে করলে একটু প্রিসিশনের এদিক ওদিক হয়, কিন্তু এগুলি লেজার দিয়েও করা যায়। অনেক সময় এটা একটা শুনবে যে লেজার দিয়ে ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে, তো এইটাই কিন্তু, কিন্তু এইটুকু করার জন্য কিন্তু একটা বিদেশি কোম্পানি পেশেন্টের জন্য মিনিমাম খরচা হচ্ছে 20,000 টাকা হুম। এক্সট্রা হুম। ওভার দি আদার থিংস। এখন তুমি যেটা প্রশ্ন করলে যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ রিকভারি, হুম। তো সেটা লেজার করলে একদম ইনস্ট্যান্ট, বিকজ ইটস আ ভেরি প্রিসাইজ হুম। হুম। ইনসিশন। সো ফ্রম নেক্সট ডে ইউ ক্যান ডু এভরিথিং। হসপিটাল টাইম কত, সার্জারি টাইম কত? হসপিটাল টাইম, সার্জারি টাইম ইজ 5 to 15 minutes depending upon the surgeon and the cataract, and hospital time is 2 hours, হুম। 2 ঘন্টার মধ্যে বাড়ি। আর বাড়ি গিয়ে যারা ওই বললাম অসুস্থ পেশেন্টকেও দেখতে পারবে, এবং রান্না টান্না করতে চান, নো প্রবলেম। কোনো অসুবিধা। অনেকের ডোমেস্টিক হেল্প বাড়িতে রাখে ওই 7 দিন, চোখে ওষুধ দেওয়া। আমি বললাম যে যদি আপনি একটু প্র্যাকটিস করে নেন, আগে একটু নিজেই দিয়ে নিজে নিতে ওষুধ পারবেন। দিতে পারছেন, কাউকেই লাগবে না, আপনি হুম। নিজে আসতে পারেন। অপারেশনের দিন সাথে একজনকে নিয়ে আসা ভালো, কারণ কোনো কারণে একটা অ্যাপ্রিহেনশন, আপনার যদি শরীর খারাপ হয় তখন আরেকজন থাকা ভালো, যে পরবর্তী ব্যাপারগুলি করতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি ছানি পড়ার কোনো সমস্যা হতে পারে? হুম হুম, অ্যাকচুয়ালি ওটাকে কনজেনিটাল ক্যাটরাক্ট, একটা আলাদা এন্টিটি রয়েছে। মানে আমাদের দিশাতে যদি স্ট্যাটিস্টিক্স, অফকোর্স আমরা রেফারেল পেশেন্টস অনেক পাই, কারণ বাচ্চাদের ছানি সবাই করে না, হুম। তো সেই হিসেবে বলতে পারো, কিন্তু আমাদের এন্টায়ার স্ট্যাটিস্টিক্স, এই যে 1 লাখ সার্জারি, ক্যাটরাক্ট সার্জারি বললাম, তার মধ্যে কিন্তু 1000 জন, 1% বাচ্চাদের অপারেশন হয়। হুম। হ্যাঁ, এবং তাদের অপারেশন ওই জন্য বাচ্চাদের যেটা করা উচিত, যে আপনি বাড়িতে আপনাদের নতুন প্রাণকে, নতুন ভবিষ্যৎকে বাড়িতে যখন আনছেন, একবার চোখটা দেখিয়ে নেন। শুধু ক্যাটরাক্টের জন্য নয়, সব দিক থেকে বাচ্চার চোখ সুস্থ আছে কিনা।
এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রেও খেলার ছলে ওর একটা চোখ বন্ধ করে দিয়ে কয়েকটা পুঁতি গড়িয়ে দিলেন, ও ঠিকভাবে যাচ্ছে কিনা, এটা আলাদাভাবে দুটো চোখে দেখে নেওয়া। এই জিনিসগুলি, কারণ আমরা দেখি যে বাচ্চারা কিন্তু অনেক বয়সে আমাদের কাছে, মানে অনেক অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসেন, এবং কিছু রোগ, ছানি ঠিক আছে, এবং ছানিতেও বাচ্চাদের একটা প্রবলেম আছে। মানে ধরুন আমি বাঁ হাতে লিখতে পারি না, আমি বাঁ হাতে লিখতে পারি না কারণ সৌরভ গাঙ্গুলি তো বাঁ হাতে ব্যাট করেন, তা উনি ছোটবেলার থেকে ওরমভাবে অভ্যেস করেছেন। আমি যদি একটা চোখে ক্যাটরাক্ট হয়, একটা চোখ ভালো থাকে, আমার এই চোখে দেখার অভ্যেসটাই কিন্তু পার্মানেন্টলি চলে গেল। বাচ্চাদের ক্ষেত্রে দুটো চোখেই যদি ছানি হয়, ওর কিন্তু দেখার ব্যাপারটা, যে কানে শোনে না সে কথা বলতে পারে না, কারণ সে তো শুনছে না, কিছু বলবে কি, তার তো বলার মেকানিজমে কোনো অসুবিধা নেই, সে শুনছে না বলে বলছে না। তো সেই জন্য ঠিক সময় ক্যাটরাক্ট হলে ঠিক সময় অপারেশন করাটাও খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে, তখন ওর দেখার শেখার বয়স। তো সেই জন্যও এটা ইম্পর্টেন্ট। বাচ্চাদের ছানি হয়, বাচ্চাদের চোখের অনেক রকম অসুখ হয়। পেডিয়াট্রিক অপথ্যালমোলজি বলে একটা আলাদা, আমাদের প্রত্যেক হাসপাতালে পেডিয়াট্রিক একজন ডক্টর ওটাতে স্পেশালাইজ করেন। তো এই জিনিসটার উপরে, এবং দুটো সময়, এক নবজাত শিশু, দ্বিতীয় যখন বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে, এই দু সময় অতি অবশ্যই একটা চোখের পরীক্ষা করার জন্য আমাদের কাছে আসবে। কিন্তু আমরা তো জানি যে ছানিটা একটা বয়সজনিত রোগ, বাচ্চাদের ক্ষেত্রে এটা কেন হয়? না, বাচ্চাদের ক্ষেত্রে কিছু ম্যাটারনাল ম্যালনিউট্রিশন থাকতে পারে, নিউট্রিশনাল ইস্যুস, রুবেলা বলে একটা অসুখ ম্যাটারনাল মাদের হয়, এবং তাদের শিশুদের হয়। অনেক সময় কিছু কনজেনিটাল ক্যাটরাক্ট বলে একটা জেনেটিক এন্টিটি আছে, হ্যাঁ, তো যেই বাড়িতে হয় তাদের বাড়ির সবারই অল্প বয়সে ছানি পড়ে, বাচ্চা অবস্থাতেও ছানি পড়ে। তো এটাও একটা গ্রুপ। প্লাস আরও কারুর কারুর জুভেনাইল, কি একদম বাচ্চা বয়স থেকেই ডায়াবেটিস, এইসব আরও মেটাবলিক ডিসঅর্ডার্স, এগুলির থেকে হতে পারে। কোনো কোনো বাচ্চাদেরকে স্টেরয়েডস দেওয়া হয় কোনো কিছু অসুখের জন্য, যখন নিওনেটাল কিংবা ওই সময়, সে এসবে তো ডক্টররা নিশ্চয়ই বলে দেবেন আমাদের কাছে আসতে। কিন্তু এইসব আরও অনেক কারণ রয়েছে, কিন্তু সেইগুলিকে প্রিভেন্ট করার চেয়ে আমার মনে হয় যেটা খুব সিম্পলি ডান, যে এটা একটা মানে একটা রিচুয়াল, যে আমি ছেলেকে হাতে খড়ি দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি, তা একটু বাবা গিয়ে চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে নিলাম, যে চোখে গিয়ে তো দেখে শিখবে, আমাদের সব কিছু, সব শেখাটা কিন্তু দেখে শেখা, শুনে শেখা কিছুটা, বাকি সব দেখে শেখা। তো চোখটা ঠিক আছে কিনা দেখবে, দেখে শিখবে তো। এই জিনিসটা মাথায় নিয়ে যদি আমরা সবাই আমাদের পরবর্তী প্রজন্মকে করি, তাহলে তারা চোখের দিকে নিশ্চয়ই সুস্থ থাকবে। ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য, অনেক কিছু তথ্য পেলাম আমরা ছানি নিয়ে। তাহলে আপনারা জানতে পারলেন যে শুধুমাত্র বয়সকালেই নয়, ছোটবেলাতেও কিন্তু ছানি পড়তে পারে। এরকম আরো নিত্য নতুন টপিক নিয়ে আমরা আবার ফিরে আসবো পালস টিভিতে।